র্যাপিড ফায়ার বুস্টার্স ফ্রম নভেল। এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই শেষ পর্বের আজকের ক্লাসে 11-12 লেভেলের অন্তর্গত যে দুটো নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং ডেভিড কপারফিল্ড থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্সগুলো এক ঝলক দেখে নেব। আশা করি তোমাদের সবারই প্রিপারেশন একদম শেষ মুহূর্তে। তো এই সময় এই চূড়ান্ত মুহূর্তে আশা করছি এই নভেলগুলো থেকে বিশেষ গুরুত্বপূর্ণ এই ওয়ান লাইনার্সগুলো তোমাদের খুবই কাজে লাগবে শেষ মুহূর্তে একবার দেখে যেতে। তাই আজকের ক্লাসে থাকছে নভেল সেকশন থেকে দুটো নভেলের ওপরে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওয়ান লাইনার আকারে। তো সরাসরি আজকের ক্লাসের আলোচনাতে যাওয়ার আগে বলি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, এসএলএসটি সংক্রান্ত 11-12 সিলেবাসের অন্তর্গত সমস্ত টপিক থেকে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ প্র্যাকটিস সেট বা সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ ওয়ান লাইনার্স পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি এই সমস্ত ইনফরমেশন সহ টেক্সট ওয়াইজ এই ওয়ান লাইনার্সগুলো এই কম সময়ের মধ্যে দ্রুত তোমাদেরকে পুরো সিলেবাস কভার করতে যথেষ্ট হেল্প করবে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাই যে কোনো টেক্সট বেসড বা ফুল সিলেবাস বেসড মক টেস্ট বা সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ প্র্যাকটিস সেট পেতে হলে যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে আসছি আজকের ক্লাসে। আজকের ক্লাসের প্রথম নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নেব ওয়ান লাইনার আকারে, যেটা আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই শেষ মুহূর্তে দেখে গেলে খুবই কাজে লাগবে। তো দেখো, প্রথমত প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে আমরা দেখতে পাবো যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস প্রকাশিত হয়েছিল 1813 সালে। যখন জেন অস্টিন 20 থেকে 21 বছর বয়স, তখন তিনি কিন্তু এই নভেলটা লিখেছিলেন আর প্রকাশিত হয়েছিল 1813 সালে। তোমরা চাইলে প্রত্যেকটা পয়েন্ট খাতায় নোট ডাউন করতে পারো বা সময়ের অভাব থাকলে তোমরা স্ক্রিনশটও নিতে পারো। এছাড়াও এই নভেলটি জেন অস্টিনের সেকেন্ড পাবলিশড নভেল এবং থার্ড রিটেন নভেল কিন্তু। তৃতীয়ত দেখতে পাবো এটা হচ্ছে নভেল অফ ম্যানার্সের আন্ডারে পড়ছে, ফোকাসিং অন এলিজাবেথ বেনেটস গ্রোথ, কারণ গল্পের মূল যে চরিত্র সে হচ্ছে এলিজাবেথ বেনেট, যে প্রোটাগনিস্ট। এলিজাবেথ লার্নস দ্য ডেঞ্জার্স অফ হ্যাস্টি জাজমেন্টস অ্যান্ড ভ্যালিউজ ট্রু গুডনেস। মিস্টার বেনেটস এস্টেট লংবর্ন ইজ এন্টাইটেলড টু আ মেল হেয়ার। মিসেস বেনেটস obsession is to marry off her 5 daughters well. Miss Bingley leases Netherfield Park, sparking social excitement. Mr. Darcy is worth £10,000 a year and owns Pemberley. খুবই বড় লোক ছিলেন কিন্তু। এলিজাবেথ রিজেক্টস মিস্টার কলিন্স and later Mr. Darcy's first proposal. দেখো, দুজনকেই কিন্তু রিজেক্ট করেছিল। আর ফাইনাল পেয়ারিং এ আমরা কাকে পাবো? এলিজাবেথ এবং ডার্সিকে, জেন এবং বিংলেকে। Lady Catherine de Bourgh is Darcy's aunt and wishes him to marry Anne de Bourgh, মানে তার মেয়ের সাথে সে বিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। Mr. Collins is a clergyman under the patronage of Lady Catherine. এছাড়াও আমরা দেখতে পাবো যে শার্লট বা চার্লট লুকাস ম্যারিজ কলিন্স ফর ফিনান্সিয়াল সিকিউরিটি নট লাভ। উইকহ্যাম deceives Elizabeth with a false tale of Darcy's cruelty. The turning point occurs when Darcy writes Elizabeth a long explanatory letter. Very, very important say later episode. এছাড়াও Pemberley symbolizes Darcy's true character and nobility. এছাড়া আমরা দেখতে পাবো লিডিয়া বেনেট elopes with Wickham, causing family disgrace. Darcy secretly arranges Lydia's marriage settlement. The novel ends with harmony between love and social class.
অস্টিন অরিজিনালি টাইটেল দ্য নভেল ফার্স্ট ইমপ্রেশন, তাহলে এই নভেলের অরিজিনাল টাইটেল ছিল ফার্স্ট ইমপ্রেশন। দ্য টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস reflects both Darcy's pride and Elizabeth's prejudice. Ironically, Darcy's pride and Elizabeth's prejudice mirror each other. Netherfield symbolizes wealth and social aspiration, while Longbourn represents fragile security. It is very, very important. Elizabeth's refusal of Collins is Austen's critique of marriage of convenience. Wickham represents superficial charm hiding moral corruption. Darcy's first proposal shows his internal conflict between love and social class. Elizabeth's walk to Netherfield with muddy petticoats symbolizes her independence and disregard for vanity. এছাড়াও দেখতে পাবো পেম্বারলে seen through Elizabeth's eyes foreshadows her change of heart toward Darcy. Lady Catherine embodies the arrogance of aristocracy resisting social change. The novel's resolution proves Austen's theme, true love triumphs over class prejudice. অবশ্যই এটা কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়াও এই নভেলে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উক্তি ছিল, সেগুলো কে বলেছে এখানে সেগুলো আমি এক এক করে নোট ডাউন করেছি। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, আশা করি খুবই হেল্পফুল হবে। খুবই বিখ্যাত লাইন ছিল, ইট ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজড দ্যাট আ সিঙ্গল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ। এটা কে বলেছিল? নভেলের ফার্স্ট লাইন, একদমই ইন্ট্রোডাক্টরি লাইন। জেন অস্টিন বা ন্যারেটর নিজেই এই লাইনটি দিয়ে এই নভেলটি শুরু করেছিলেন। এছাড়াও বিভিন্ন উক্তিগুলো রয়েছে এবং তার স্পিকার রয়েছে, সাইড বাই সাইড আমি লিখেছি, তোমরা চাইলে এগুলো এক ঝলক ভালোভাবে দেখে নিতে পারো। এছাড়া এখানেও আমি টেবিল আকারে প্রত্যেকটা কোটেশন, তার স্পিকার এবং তার সিগনিফিকেন্স, সেই উক্তিগুলোর যে সিগনিফিকেন্স সেটা নোট ডাউন করেছি। আশা করি শেষ মুহূর্তে একবার দেখে যেতে এটা খুবই উপকারী হবে। ফেমাস কোটেশনের পাশাপাশি এই নভেলের ক্যারেক্টারগুলোকে আমি একটা টেবিল আকারে লিস্ট আপ করেছি, যেখানে ক্যারেক্টার রয়েছে, রিলেশনশিপ রয়েছে, মানে প্রত্যেক ক্যারেক্টারের সাথে তাদের রিলেশনশিপ এবং তাদের যে ডেসক্রিপশন বা রোলগুলো এখানে একসাথে আমি নোট ডাউন করেছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে দেখব ডেভিড কপারফিল্ড থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্স। ডেভিড কপারফিল্ড is a novel, not an autobiography, blending fictional events with Dickens's personal experience. এটা semi autobiographical, not পুরোপুরি biographical. The story is narrated in first person with Copperfield as both hero and storyteller. Copperfield's point of view is inherently partial and biased, limited to what he witnessed or learns by hearsay. The narrator constantly interprets, comments, and intervenes rather than letting events speak for themselves. Copperfield's narrative often recreates past experiences, making memory feel as vivid as the present. Retrospective passages like his school memories show sacred moments preserved in his consciousness. এছাড়া আমরা এটাকে বিল্ডাংস রোমানও বলতে পারি। ডেভিড স্টোরি ইজ আ বিল্ডাংস রোমান ফোকাসিং অন হিজ সাইকোলজিক্যাল অ্যান্ড মোরাল গ্রোথ ফ্রম ইউথ টু অ্যাডাল্টহুড। রাইটিং হিজ স্টোরি allows David to assert his identity and become the hero of his own life. অবশ্যই এটা আমরা এই নভেলে দেখতে পাবো। The question, will I be the hero of my own life, signals David's self-reflection and uncertainty. সেকেন্ডারি ক্যারেক্টারদের মধ্যে যেমন স্টিয়ারফোর্থ, হিপ, মিকাওয়ার often play stronger roles than David in key events. David's art as a narrator depends on reconciling differences and preserving a unified identity. The ultimate heroism of David lies in contrasting a whole life, including failure, success, and personal growth. এই নভেলে আমরা টোটাল 64টি অধ্যায় পাই। এছাড়াও এই নভেলের সমস্ত ক্যারেক্টারগুলো, তাদের রিলেশন এবং তাদের কানেকশন টু ডেভিড কপারফিল্ড, এগুলো সমস্ত আমি একটা টেবিল আকারে লিস্ট আপ করেছি, যেটা এই শেষ মুহূর্তে কম সময়ের মধ্যে আশা করি খুবই হেল্পফুল হবে একসাথে এক ঝলক দেখে যেতে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় লিখেও তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়াও ক্যারেক্টারের পাশাপাশি এই নভেলের সমস্ত ফেমাস কোটেশনগুলো, তাদের স্পিকার, তাদের এক্সপ্লেনেশন এবং এই সমস্ত ডায়ালগগুলোর সিগনিফিকেন্সও আমি এখানে দিয়েছি, যেগুলো আশা করি এই শেষ মুহূর্তে খুব দ্রুত রিভিশনের সময় দেখে যেতে সুবিধা হবে। তো এই ছিল
নভেল সেকশন থেকে প্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং ডেভিড কপারফিল্ডের ওপরে র্যাপিড ফায়ার বুস্টার্স। আশা করি ক্লাসটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।